সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করতে চলেছি ড্রিম চিলড্রেন আ রিভারি রিটেন বাই চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্বের লেখা একটি প্রবন্ধ ড্রিম চিলড্রেন আ রিভারি, তা নিয়েই থাকছে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। তো ফার্স্ট অফ অল আমরা টাইটেলটার উপর একটু ফোকাস করব, অর্থাৎ ড্রিম চিলড্রেন আর রিভারি এই দুটো শব্দের আমরা অন্তর্নিহিত মিনিংটা জানব, তারপর আমরা পাঠের দিকে এগিয়ে যাব। ড্রিম চিলড্রেন বলতে বোঝায় ড্রিম চিলড্রেন অর্থাৎ চিলড্রেন হু লিভস ইন দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, যে সমস্ত শিশুরা বা শিশু কল্পনার জগতে বসবাস করেন, অ্যান্ড নট ইন দ্য ওয়ার্ল্ড অফ রিয়ালিটি, বাস্তব জগতে সঙ্গে তাদের কোনো সংসর্গ বা সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি দে আর দ্য ফ্যান্সি চিলড্রেন, তারা এক কাল্পনিক শিশু। তো এখানে যে আমাদের নামকরণটা, এটা একটা ইমাজিনারি ব্যাপার। আর ড্রিম চিলড্রেন যেটা নেক্সট আসছে আর রিভারি। রিভারিটা কী হচ্ছে? রিভারি মিন্স দ্য কন্ডিশনস, রিভারি মিন্স দ্য কন্ডিশন অফ বিইং লস্ট ইন প্লেজেন্ট ড্রিমি থটস। যখন মানুষ মনোরম একটা স্বপ্নাতুর চিন্তার ভাবনার মধ্যে ভেসে যায় বা নিজেকে হারিয়ে ফেলেন, তো সেটাকে আমরা রিভারি অথবা বলতে পারি ডে ড্রিম। এই প্রবন্ধে আমাদের প্রাবন্ধিক চার্লস ল্যাম্ব উইংড বাই ইমাজিনেশন, তার কল্পনার যে পাখনার ওপর ভর করে তিনি কি করেছেন? ট্রান্সপোর্টেড হিমসেলফ ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ গুড ওল্ড ডেজ। তার সেই পুরনো দিনের জগৎগুলিতে ফিরে গেছেন, পুরনো দিনের জগতে ফিরে গেছেন, যেখানে তার গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড তাদের সঙ্গে কীরকম আচরণ করতেন সে বিষয়ে তিনি তুলে ধরেছেন এই প্রবন্ধে, এবং তার শৈশবের সমস্ত স্মৃতিও কিন্তু তুলে ধরা হয়েছে তার রিভারিতে। তো এক কথায় আমরা রিভারি বলতে বুঝবো ড্রিম। তো নেক্সট আসি আমাদের প্রাবন্ধিক চার্লস ল্যাম্বের সম্বন্ধে দু এক কথায়। তো চার্লস ল্যাম্ব ইংরেজি সাহিত্যের ইতিহাসে বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেটা আমরা বলছি, একজন স্বনামধন্য রোম্যান্টিক যুগের খ্যাতিসম্পন্ন কিন্তু লেখক ছিলেন। তার যে সমস্ত লিটারেরি ওয়ার্ক ছিল তার মধ্যে প্রকৃতি প্রেম, অতীত প্রীতি, অর্থাৎ তার সেই সমস্ত নস্টালজিক যে সমস্ত ফিলিংস, তার ইমাজিনেশন বা কল্পনা, বিষাদ, এবং যে রিয়ালিটি থেকে পালিয়ে গিয়ে যে সুখ আস্বাদন করা যায়, সেই সমস্ত কিন্তু তার যে ব্যক্তি স্বাতন্ত্র্যের মেলবন্ধনটা কিন্তু তার লেখনীর মধ্যে আমরা খুঁজে পাই। সেগুলো কিন্তু যে সমস্ত বিষয় নিয়ে তিনি লিখতেন, সেগুলো রোমান্টিসিজমের কিন্তু একটা ইনসেপারেবল পার্ট বলতে পারি, অর্থাৎ অবিচ্ছেদ্য অংশ। চার্লস ল্যাম্ব একদিকে তিনি ছিলেন প্রাবন্ধিক, কবি, ঔপন্যাসিক এবং নাট্যকার। তিনি তার প্রবন্ধগুলিকে এসে অফ ইলিয়া নামে 1823 খ্রিস্টাব্দে প্রকাশিত করেছিলেন। চার্লস ল্যাম্ব একজন খ্যাতিসম্পন্ন লেখক হলেও তার যে পারিবারিক জীবন খুবই বেদনাময় ছিল। তার বোনের পাগলামি, অল্প বয়সে ভাইয়ের মারা যাওয়া, তার ভালোবাসার প্রতিদানহীন ভালোবাসা, সমস্ত কিছু তাকে জীবনে ভীষণভাবে ব্যথিত করে তোলে, যেগুলো তার লেখনীর মধ্যে প্রকাশিত হয়েছে। তো আমরা যে ড্রিম চিলড্রেন এর রিভারিটা পড়তে চলেছি, এখানে যে সমস্ত ক্যারেক্টার্সগুলো তিনি রিপ্রেজেন্ট করেছেন সেগুলি সবই তার বাস্তব জীবন থেকেই নেওয়া, অর্থাৎ তাদের সঙ্গে কোনো না কোনোভাবে তিনি সম্পর্কিত ছিলেন এবং সেগুলোকে তিনি ফিকটিটিয়াস নেম দিয়েছেন, অর্থাৎ কাল্পনিক নাম দিয়েছেন। তো আমরা এবার টেক্সটের দিকে আসি। চিলড্রেন লাভ টু লিসেন টু স্টোরিজ অ্যাবাউট দেয়ার এল্ডার্স। চিলড্রেন
লাভ টু লিসেন টু স্টোরিজ অ্যাবাউট দেয়ার এল্ডার্স। শিশুরা তাদের বড়দের সম্বন্ধে গল্প শুনতে ভালোবাসেন। বাস্তবিক পক্ষে আমরা যখন শিশু ছিলাম বা এখনও যে সমস্ত শিশু আছে তারা কিন্তু তাদের পরিবারের যে সমস্ত বড় বা গুরুজন তাদের গল্প শুনতে খুবই পছন্দ করেন। When they were children, to stretch their imagination to the conception of a traditionally great uncle or granddame. তো বিষয়টা এরকমই, কেন কেন শিশুরা গল্প শুনতে ভালোবাসেন? When they were children, অর্থাৎ শিশুরা তাদের বয়স্কদের সম্বন্ধে গল্প শুনতে ভালোবাসেন যখন তাদের বয়স্ক ও আত্মীয়রা তাদের মতো ছোট ছিলেন। কী জন্য তারা গল্প শুনতে ভালোবাসতেন? টু স্ট্রেচ দেয়ার ইমাজিনেশন, তাদের কল্পনা শক্তিকে প্রসারিত করার জন্য। টু দ্য কনসেপশন, একটা ধারণা পেতে। অফ এ ট্র্যাডিশনালি গ্রেট আঙ্কেল অর গ্র্যান্ডডেম, অর্থাৎ প্রথাগতভাবে বা ঐতিহ্যগত দিক দিয়ে একজন বাবার কাকা জেঠু তারা কীরকম প্রকৃতির ছিলেন বা মানুষ ছিলেন, অথবা তার বাবাদের যে সমস্ত ঠাকুমা অর্থাৎ প্রপিতামহ বা প্রপিতামহীরা কীরকম ছিলেন সেই সমস্ত বিষয়ে একটা ধারণা পেতে তারা কিন্তু গল্প শুনতে চাইতেন। হোম দে নেভার স, যাদেরকে তারা কখনোই দেখেনি। ইট ওয়াজ ইন দিস স্পিরিট দ্যাট মাই লিটল ওয়ান স্ক্রেপ্ট অ্যাবাউট মি দ্য আদার ইভিনিং টু হিয়ার অ্যাবাউট দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড। তো এই উদ্দীপনা নিয়ে লেখক বলছেন তার ছোট ছোট শিশুরা কোন এক সন্ধ্যায় আসতেন তার কাছ থেকে তাদের প্রপিতামহী মিসেস ফিল্ডের সম্বন্ধে গল্প শুনতে। হু লিভড ইন এ গ্রেট হাউস ইন নরফকে একটা ভীষণ বড় বাড়িতে তিনি বাস করতেন। কে বাস করতেন? দ্য মিসেস ফিল্ড, দ্য গ্র্যান্ডমাদার অফ চার্লস ল্যাম্ব or the essayist. 100 times bigger than that in which they and Papa lived. তো যেরকম বাড়িটা বা তিনি যে বাড়িটা থাকতেন সেটা 100 গুণ বড় যে বাড়িতে তার বাবা থাকতেন। which had been the scene, so at least it was generally believed in that part of the country of the tragic incidents which they had lately became familiar with from the ballad of the children in the wood. তো এখানে পুরোটা একটু বিস্তারিতভাবে আসি। which had been the scene, এটাই সেই জায়গা বা সেই দৃশ্য। so at least it was generally believed, যেটা মানে সাধারণভাবে বিশ্বাস করা হতো। ইন দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের এই অংশটায় দ্য ট্র্যাজিক ইনসিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। হুইচ দে হ্যাড লেটলি বিকেম ফ্যামিলিয়ার, সেখানকার মানুষ সম্প্রতি সেটা সম্বন্ধে পরিচিত হয়েছিলেন। ফ্রম দ্য ব্যালাড অফ দ্য চিলড্রেন ইন দ্য উড, মানে ত্রস্ত একটা লেখা শিশুদের সম্বন্ধে, কাঠের ওপর লেখা একটা ত্রস্ত সম্বন্ধে। তো বিষয়টা কীরকম? নরফকে মিসেস ফিল্ড যে বিশাল বাড়িতে থাকতেন সেখানকার মানুষেরা বিশ্বাস করতেন যে এটা ছিল সেই জায়গা যেখানে এক নিষ্ঠুর কাকা অর্থের জন্য নিষ্পাপ দুটো শিশু সম্পর্কে তারা মানে ছিল তার ভাইপো এবং ভাইজি, পরিকল্পনা করেন তাদের হত্যা করার। এই গল্পে বলা হয়েছিল যে হত্যাকারীদের মধ্যে বা যাদেরকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই শিশু দুটিকে হত্যা করার, তাদের মধ্যে একজন দুটো শিশুর ওপর করুণা বোধ করেন এবং মুক্ত করে দেন। কোথায়? তাদেরকে জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলের মধ্যে ভয়ে ওই বাচ্চা দুটির মৃত্যু হয়। কিছু রবিন রেডব্রেস্ট পাখি তাদের মৃতদেহগুলিকে পাতা দিয়ে ঢাকা দিয়েছিলেন। এই সমগ্র গল্পটি সুন্দরভাবে কাঠের ওপর খোদাই করে কিন্তু রাখা ছিল। নেক্সট আমরা আসছি। Certain it is that the whole story of the children and their cruel uncle was to be seen fairly carved out in wood. তো নিশ্চিতভাবেই সেই সমগ্র গল্পটা, অর্থাৎ সেই বাচ্চাদের এবং তার নিষ্ঠুর কাকার যে গল্পটা সুন্দরভাবে খোদাই করা হয়েছিল কিসের ওপর? কাঠের ওপর।
আপন দ্য চিমনি পিস, যে ধোঁয়া নির্গত হতো বাড়ির সেই চিমনি পিসের ওপর অফ দ্য গ্রেট হল, সেই ভীষণ বড় একটা হলে আটকানো ছিল দ্য হোল স্টোরি ডাউন অন দ্য রবিন রেডব্রেস্ট। যেটা বলা হলো তাদের মৃতদেহগুলোকে কিন্তু রবিন পাখি কিছু পাতা দিয়ে ঢাকা দিয়েছিলেন। টিল আ ফুলিশ রিচ পারসন পুলড ইট ডাউন, যতক্ষণ না পর্যন্ত একটা বোকা ধনী মানুষ এটাকে টেনে নামান টু সেট আপ এ মার্বেল ওয়ান, সেখানে একটা পাথরের বা মর্মনের চিমনি প্রতিস্থাপন করেন অফ মডার্ন ইনভেনশন, আধুনিক মানসম্পন্ন। ইন ইট স্টিড, তার পরিবর্তে উইথ নো স্টোরি আপন ইট, তার উপর কিন্তু আর কোনো গল্প থাকে না, অর্থাৎ সেই কাঠের চিমনিটাকে তিনি সরিয়ে ফেলেন, অর্থাৎ যিনি এই বাড়িটা কিনেছিলেন। Here Alice put out one of her dear mother's looks, too tender to be called upbraiding. এখানে লেখক বলছেন তার শিশু বা বাচ্চা অ্যালিস, তাকে ঠিক তার মায়ের মতোই একটা তার মায়ের মতোই দেখতে লাগছিল, টু টেন্ডার, এতটাই শান্ত স্বভাবে, টু বি কল্ড আপব্রেডিং, তাকে মানে সেখানে তিনি মানে একটা ভর্ৎসনা, তার মধ্যে কিন্তু একটা ভর্ৎসনা বা নিন্দার ব্যাপারটা ছিল ওই জিনিসটা শুনি, যখন ওই কাঠের চিমনিটা সরিয়ে মার্বেলেরটা প্রতিস্থাপন করা ছিল, এই ব্যাপারটা বা এই বিষয়টা। দেন আই ওয়েন্ট অন টু সে, তারপর আমি বলতে লাগলাম বা চললাম, হাউ রিলিজিয়াস অ্যান্ড হাউ গুড দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়াজ, যে কত ধার্মিক এবং কত ভালো তাদের প্রপিতামহী শ্রীমতী ফিল্ড, কত ধার্মিক এবং কত ভালো মনের মানুষ ছিলেন। হাউ বিলাভড অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিবডি, তাকে সকলে ভালোবাসতেন এবং সম্মান করতেন। দো, যদিও সি ওয়াজ নট ইনডিড দ্য মিস্ট্রেস অফ দিস গ্রেট হাউস, যদিও তিনি এই বিশাল আকৃতির বাড়ির মালকিন কিন্তু ছিলেন না, বাট হ্যাড অনলি দ্য চার্জ অফ ইট, তিনি এটার দায়িত্বে ছিলেন, তিনি এটার দায়িত্বে ছিলেন। অ্যান্ড ইয়েট ইন সাম রেসপেক্ট সি মাইট বি সেড টু বি দ্য মিস্ট্রেস অফ ইট টু, মানে কিছু ওই সম্মানের দিক দিয়ে তাকে মনে হতো যেন তিনি এই বাড়িরই কর্ত্রী। কমিটেড টু হার বাই দ্য ওনার, তো মিসেস ফিল্ডকে এই বাড়ির মালিক দায়িত্ব অর্পণ করেছিলেন এই বাড়িটার। who preferred living in a newer and more fashionable mansion which he had purchased somewhere in the adjoining country, তো এই যে বাড়ির মালিক তিনি পছন্দ করেছিলেন অন্যত্র একটা ফ্যাশনেবল অর্থাৎ রুচিসম্মত ভীষণ বড় প্রাসাদে বসবাস করতে, যেটা ছিল অ্যাডজয়নিং কান্ট্রি, অর্থাৎ এই সংলগ্ন এই এলাকার সংলগ্নই কিন্তু একটা বাড়ি তিনি কিনেছিলেন, সেখানে উন্নত মানের একটা বাড়িতে তিনি বসবাস করাটাই বেছে নিয়েছিলেন। বাট সি লিভড ইন ইট, তো এখানে মিসেস ফিল্ডের কথা বলা হচ্ছে, বাট সি লিভড ইন ইট ইন এ ম্যানার, তিনি এমনভাবে এই বাড়িতে থাকতেন অ্যাজ ইফ, যেন মনে হতো ইট হ্যাড বিন হার ওন, এই বাড়িটা তার নিজস্ব, অর্থাৎ মিসেস ফিল্ডের বলেই মনে হতো। অ্যান্ড কেপ্ট আপ দ্য ডিগনিটি অফ দ্য গ্রেট হাউস, তিনি এই বাড়িটার সম্মান বা মর্যাদা কিন্তু রক্ষা করতেন। ইন এ শর্ট ওয়াইল সি লিভড, যতটুকু সময় তিনি বসবাস করেছিলেন বা করতেন। হুইচ আফটারওয়ার্ডস কেম টু ডিকে, তারপর সেই বাড়িটা ধ্বংস হয়ে আসে। অ্যান্ড ওয়াজ নিয়ারলি পুল ডাউন, প্রায় সেটা উপড়ে পড়ে বা ভেঙে পড়ে। অ্যান্ড অল ইটস ওল্ড অর্নামেন্টস, মানে এটা ভেঙে ফেলে দেওয়া হয় বলতে পারা যায়, এবং তার যে সমস্ত সাজসজ্জা অর্থাৎ বাড়িতে বিভিন্ন রকমের যে আসবাবপত্র বা আর যা কিছু ছিল সেই সমস্ত কী হয়, স্ট্রিপড অ্যান্ড ক্যারিড অ্যাওয়ে টু দ্য ওনার্স আদার্স হাউস, তো জিনিসপত্র ওই বাড়ির মালিকের অন্য বাড়িতে বা অন্যত্র যে বাড়ি ছিল সেখানে স্থানান্তরিত করা হয়। ওয়ার দে ওয়ার সেট আপ, যেখানে তারা সেগুলো স্থাপন করে। অ্যান্ড লুকড অ্যাজ অকার্ড অ্যাজ ইফ সামওয়ান ওয়ার টু ক্যারি অ্যাওয়ে দ্য ওল্ড টুমস দে হ্যাড সিন লেটলি অ্যাট দ্য অ্যাবি, তো সেই জিনিসপত্রগুলো পুরনো বাড়িটার জিনিসপত্রগুলো নতুন বাড়িতে এতটাই বেমানান বলে মনে হয় যে কেউ দেখলে মনে হবে যেন কবরস্থান থেকে পুরনো কবরগুলো নিয়ে যেন সেখানে স্থাপন করা হয়েছে। অ্যান্ড স্টিক দেম আপ ইন লেডিসিজ টরি ক্লিট ড্রয়িং রুম, এবং লেডি চ্যাটার্সলির কথা আর কি বলা হয়েছে এখানে, যেন তার বিলাসবহুল ড্রয়িং রুমে যেন এখানে সেটা রেখে দেওয়া হয়েছে। হেয়ার
জন স্মাইল্ড। এখানে জন একটু মৃদু হেসেছিল। অ্যাজ মাচ অ্যাজ টু সে, বলা যেতে পারে দ্যাট উড বি ফুলিশ ইন্ডিড। তার মতে এই যে জিনিসগুলো স্থানান্তরিত করে নিয়ে যাওয়া, অর্থাৎ পুরনো জিনিসগুলো নতুন বাড়িতে নিয়ে যাওয়া তার কাছে বোকামির বলে মনে হয়েছিল। অ্যান্ড দেন আই টোল্ড হাউ, এবং আমি তাদের বলেছিলাম কীভাবে। ওয়েন জি কেম টু ডাই, যখন তিনি মারা যান, হার funeral was attended by a concourse of all the poor and some of the gentry too. মানে সেখানে বেশ কিছু মানুষ জমায়েত করেছিলেন, তার মধ্যে ছিল দরিদ্র শ্রেণীর মানুষ এবং বেশ কিছু জেন্ট্রি অর্থাৎ কিছু উন্নত মানের মানুষ অর্থাৎ ধনী মানুষও কিন্তু সেখানে এসেছিলেন তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে। অব দ্য নেইবারহুড, প্রতিবেশী থেকে, ফর মেনি মাইলস, বহু দূর থেকে, মেনি মাইলস রাউন্ড, বহু দূর থেকে, টু শো দেয়ার রেসপেক্ট ফর হার মেমোরি, তার স্মৃতি উদ্দেশ্যে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করতে। বিকজ, কারণ, সি হ্যাড বিন সাচ এ গুড অ্যান্ড রিলিজিয়াস ওমেন, তিনি একজন খুবই ভালো এবং ধার্মিক মহিলা ছিলেন। অ্যাজ গুড, সো গুড ইনডিড দ্যাট, তিনি এতটাই ভালো ছিলেন, সি নিউ অল দ্য সাল্ট্রি বাই হার্ট, তিনি সমস্ত সাল্ট্রি বা স্ত্রস্ত তিনি তার মুখস্থ, অ্যান্ড এ গ্রেট পার্ট অফ দ্য টেস্টামেন্টস বিসাইড, পাশাপাশি তিনি টেস্টামেন্টস অর্থাৎ বাইবেলেরও বেশ অংশ তিনি জানতেন। হিয়ার অ্যালিস স্প্রেড হার হ্যান্ডস, এখানে অ্যালিস তার হাত বাড়িয়েছিল, ছোট্ট অ্যালিস তার হাত বাড়িয়েছিল। দেন আই টোল্ড হোয়াট আ টল আফরাইট গ্রেসফুল পারসন দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়ান্স ওয়াজ, তারপর আমি তাদের বললাম মিসেস ফিল্ড তাদের প্রপিতামহী একজন আফরাইট অর্থাৎ কত ন্যায়পরায়ণ, কত ক্ষমাশীল, গ্রেসফুল আর কি ব্যক্তি ছিলেন। অ্যান্ড হাউ ইন হার ইউথ, এবং তার তারুণ্যে, শি ওয়াজ এস্টিমড দ্য বেস্ট ডান্সার, এবং তিনি সম্মান পেতেন সেরা নর্তকীর বা নৃত্যশিল্পীর। হেয়ার অ্যালিস লিটিল রাইট ফুট প্লেড অ্যান ইনভলেন্টারি মুভমেন্ট, এখানে অ্যালিসের ডান পাটা যেন অনিচ্ছাকৃতভাবেই নড়ে উঠেছিল। টিল আপন মাই লুকিং গ্রেভ, যতক্ষণ আমি গম্ভীরভাবে তাকিয়েছিলাম। ইট ডিসিস্টেড দ্য বেস্ট ডান্সার, এটা থেমেছিল। দ্য বেস্ট ডান্সার আই ওয়াজ সেইং, আমি বলছিলাম, ইন দ্য কান্ট্রি, দেশে। টিল আ ক্রুয়েল ডিজিজ, যতক্ষণ না একটা নিষ্ঠুর রোগ, কল্ড এ ক্যান্সার কেম অ্যান্ড বোর্ড হার ডাউন উইথ পেন, নিষ্ঠুর রোগ বা ব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি যতক্ষণ না যন্ত্রণায় ভেঙে পড়েন ততক্ষণ পর্যন্ত তাকে দমিয়ে দিয়েছিলেন। বাট ইট কুড নেভার বেন্ড হার গুড স্পিরিট, কিন্তু তার অদম্য আত্মাকে এই রোগ কিন্তু দমাতে পারেনি। অর মেক দেম স্টুপ, অথবা তার কাছে নত করতে পারেনি। বাট দে ওয়ার স্টিল আপরাইট বিকজ সি ওয়াজ সো গুড অ্যান্ড রিলিজিয়াস, তখনও পর্যন্ত তিনি মানে আপরাইট ছিলেন অর্থাৎ ন্যায়পরায়ণ বা ন্যায়নিষ্ঠ ছিলেন, কারণ তিনি খুব ভালো এবং ধার্মিক মহিলা ছিলেন। দেন আই টোল্ড, তারপর আমি বলেছিলাম, হাউ সি ওয়াজ ইউজড টু স্লিপ বাই হারসেলফ ইন এ লোন চেম্বার অফ দ্য গ্রেট হাউস, লোন হাউস, তিনি সেই ভীষণ বড় বাড়িতে কিভাবে একা একটি ঘরে ঘুমাতেন। অ্যান্ড হাউ শি বিলিভ দ্যাট, এবং তিনি এটা বিশ্বাস করতেন যে অ্যান অ্যাপ্রিয়েশন অফ টু ইনফ্যান্টস ওয়াজ টু বি সিন অ্যাট মিড নাইট গ্লিডিং আপ অ্যান্ড ডাউন দ্য গ্রেট স্টেয়ারকেস নিয়ার ওয়্যার শি স্লেপ্ট। তো এখানে যে আমরা বললাম সেই দুটো বাচ্চা যাদের নিষ্ঠুরভাবে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, তারা কিন্তু ভয়েতেই মারা গিয়েছিল, তাদের আত্মা কিন্তু এই বাড়িতে ঘোরাঘুরি করতো, সিঁড়ি দিয়ে ওঠানামা করতো, ঠিক সেই যেখানটায় যে ঘরটায় মিসেস ফিল্ড ঘুমাতেন তার পাশে। বাট সি সেড, কিন্তু তিনি বলতেন, দোজ ইনোসেন্টস উড ডু হার নো হার্ম, এই নিষ্পাপ শিশুগুলি তাকে কোনো ক্ষতি করবে না। অ্যান্ড হাউ ফ্রাইটেন্ড আই ইউজ টু বি, আমি কত ভয় পেতাম। যদিও ইন দোজ ডেজ, সেই দিনগুলিতে, আই হ্যাড মাই মেড টু স্লিপ উইথ মি, ইন দোজ ডেজ আই হ্যাড মাই মেড টু স্লিপ উইথ মি, আমার সঙ্গে আমার দাসী ঘুমাতেন। বিকজ, কারণ, আই ওয়াজ নেভার হাফ সো গুড অর রিলিজিয়াস অ্যাজ সি, আমি তার মতো অত ভালো এবং ধার্মিকও ছিলাম না। অ্যান্ড ইয়েট আই নেভার স দ্য ইনফেন্টস, যদিও তবু আমি সেই বাচ্চাদের বা শিশুদের আত্মা কিন্তু দেখতে পাইনি। হিয়ার জন expanded all his eyebrows and tried to look courageous, এখানে জন তার
ভ্রুগুলোকে প্রসারিত করলো এবং একটু উদ্যমী ভাব দেখালো। দেন আই বা সাহস, তার যে সাহস আছে এটা সে বোঝাতে চাইলো। দেন আই টোল্ড হাউ গুড শি ওয়াজ। তারপর আমি বলতে লাগলাম তিনি কত ভালো ছিলেন টু অল হার গ্র্যান্ডচিলড্রেন। মিসেস ফিল তার সমস্ত নাতি নাতনিদেরই খুব ভালোবাসতেন। হ্যাভিং আস টু দ্য গ্রেট হাউস, আমাদের এই ভীষণ বড় বাড়িতে পেয়ে ইন দ্য হলিডেজ, ছুটির দিনগুলোতে আর কি। চার্লস ল্যাম্ব এবং তার ভাই তারা মিসেস ফিল্ডের কাছে ভ্রমণ করতেন। তিনি তার সমস্ত নাতিদেরই খুব ভালোবাসতেন ওই ভীষণ বড় বাড়িতে পেয়ে। হোয়ার আই ইন পার্টিকুলার ইউজ টু স্পেন্ড মেনি আওয়ার্স বাই মাইসেলফ, আমি নির্দিষ্টভাবে ওই বাড়ি একাই ভীষণ অনেক সময় অতিবাহিত করতাম। ইন গেজিং আপন দ্য ওল্ড বার্ডস অফ দ্য 12 সিজার্স, 12টা যে সিজার্স বা রাজাদের মূর্তি, তারা কি দ্যাট হ্যাড বিন এম্পারার অফ রোম, রোমের যে সম্রাটদের পাথরের মূর্তি ছিল সেগুলির দিকে তাকিয়ে থাকতাম। টিল দ্য ওল্ড মার্বেল হেডস উড সিমস টু বি লিভ এগেন, এতক্ষণ ধরে আমি তাদের দিকে তাকিয়ে থাকতাম। আমার ইমাজিনেশনের মনে হতো সেগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। অর আই টু বি টার্ন ইন্টু মার্বেল উইথ দিম, নইলে হয়তো আমি তাদের সঙ্গে পাথরে পরিণত হয়েছি। হাউ আই নেভার কুড বি ট্রাইড উইথ রোমিং অ্যাবাউট দ্যাট হিউজ ম্যানশন, আমি কখনোই কুড বি ট্রাইড, কখনই ক্লান্ত হয়ে পড়তাম না ওই ভীষণ বড় প্রাসাদটায় ভ্রমণ করে। উইথ ইটস ভাস্ট এমটি রুমস, তার ভীষণ বড় বড় ফাঁকা ঘরগুলিতে। উইথ দেয়ার ওর্ন আউট হ্যাঙ্গিংস, ঘষে যাওয়া সমস্ত জিনিসপত্র, ফ্লাটারি ট্যাপেস্ট্রি অ্যান্ড কার্ভ ওকেন প্যানেলস, এবং গোলাকৃতি করা ওক গাছের যে সমস্ত প্যানেল বা ফ্রেমগুলো। উইথ দ্য গ্লাইডিং অলমোস্ট রাফ, যেখানে পালিশটা হয়তো প্রায় উঠে গেছিলো। অ্যান্ড আউট সামটাইমস ইন দ্য স্পেসিয়াস ওল্ড ফ্যাশন গার্ডেন, এবং বেশ বিস্তৃত পুরনো রুচিসম্মত বাগানে। উইচ আই হ্যাড অলমোস্ট টু মাইসেলফ, আমি প্রায় একাই থাকতাম। আনলেস, যতক্ষণ না ওয়ে নাও অ্যান্ড দেন আ সলিটারি গার্ডেনিং ম্যান, একাকী একজন কোনো মালি উড ক্রস মি, আমার পাশ অতিক্রম করছে। অর হাউ দ্য নেকটেরিয়ান্স অ্যান্ড দ্য পিচেস হ্যাং আপন দ্য ওয়ালস, অর কীভাবে দেয়ালের উপর দিয়ে পিচ ফল এবং নেকটারাইন্স অর্থাৎ অমৃত ফলগুলি ঝুলে রয়েছে। উইথাউট মাই এভার অফারিং টু প্লাগ দেম, আমি সেগুলো চাইলেও ছিঁড়তে পারতাম না। বিকজ দে ওয়ার দ্য ফরবিডেন ফ্রুটস, সেগুলো ছিল নিষিদ্ধ ফল। তো এই পর্যন্তই আজকে আমাদের ডিসকাশন। ভিডিওটি ইফেক্টিভ বলে মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।